বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্বাভাবিকভাবে উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে জয়েন করার জন্য ওখানে গিয়েছেন। গতবারও উনি গিয়েছিলেন। এবার একটু অন্যরকম, উনি ১০৪ জন সদস্যের একটি বহন নিয়ে গেছেন। রাজনীতিকদের যদি আমরা বাদও দিই, ৬ জন রাজনীতিবিদকে নিয়ে গেছেন। তো উনি এর মধ্যে সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ভারতের আমেরিকার স্বার্থ দেখার ব্যাপারে ওনাকে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উনি ভারতের আমেরিকার রাষ্ট্রদূত। তো এবং উনি আরো বেশি তাৎপর্য আছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার যে মিটিংটি, সেটি হচ্ছে যে উনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনার এটা অবশ্যই জানা আছে যে উনি ব্যক্তিগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং তার রাষ্ট্র পরিচালনা এবং আমেরিকাকে উনি যে পথে নিয়ে যাচ্ছেন, ওনার ঘনিষ্ঠজনরা এখানে একটা বড় ভূমিকা পালন করে থাকে। তো সেখানে একটি আমরা জানতে পেরেছি যে একটা সাকসেসফুল মিটিং হয়েছে। উনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেখানে উনি জয়েন করেছেন এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম উনি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন। উনি আসবেন কিনা সেটা অবশ্য ক্লিয়ার নয়। এর আগে আমাদের একজন প্রেসিডেন্ট এসেছিলেন, আমেরিকান, বিল ক্লিন্টন। তো ওনারা আরো করেছেন। ওনারা বলতে প্রেসিডেন্ট ইউনূস এবং তার সরকারি সফর সঙ্গীরা, তার ক্যাবিনেট বলতে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য, তার প্রেস উইং এর যারা আছেন ওনারা, এবং আরো বিভিন্ন সরকারি সংস্থার লোকজন, ওনারা বিভিন্ন সাইড, এরকম বড় বড় ব্যাপক আয়োজনের ভিতরে অনেক রকম সাইড কনভারসেশন হয়, সেগুলোতেও ডক্টর ইউনূসের বেশ বলিষ্ঠ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে ওনার সাথে যে ৩ দলের ৬ জন রাজনীতিবিদ গেছেন, ওনারা আসলে কি করছেন এটা এখন পর্যন্ত এই কয়েকদিনে আমাদের কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। ওনারা অবশ্যই আওয়ামী লীগের ন্যাক্কারজনক হেনস্থা বা হামলার শিকার হয়েছিলেন ওনাদের কয়েকজন, ইনক্লুডিং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তসলিম জারাকে গালাগালি করা হয়েছে, ডিম নিক্ষেপ করা হয়েছে আপনার, এবং এটা নিয়ে আবার শেখ হাসিনা গর্ব করেছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই রাজনীতিবিদরা কেন গেলেন আমাদেরকে ঠিক পরিষ্কার ধারণা দেওয়া হয় নাই। তো যতটুকু ধারণা দেওয়া হয়েছিল যে ওনারা যেহেতু রাজনীতিবিদদের হাতে সহসাই ক্ষমতা চলে যাচ্ছে, হয়তো ফেব্রুয়ারি মার্চের মাস থেকেই, হয়তো সামনের মার্চ মাস থেকেই বাংলাদেশ রাজনৈতিক সরকার আসবেন, ভোটে ইলেক্টেড সরকার আসবেন। তো এই কন্টিনিউয়েশন প্রসেসটা, এই অন্তর্বর্তীকালীন থেকে কন্টিনিউয়েশন যেটা, এই পুরো প্রক্রিয়াটা যাতে সহজতর হয়, স্মুথ হয়, সেজন্যই ওনারা। তো তার কোনো আলামত এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। হয়তো বা উনি যেদিন ২৬ তারিখ ওনার ভাষণ দেওয়ার কথা, এবং এটা সবসময় স্পেশালি গতবারের মতো, আগে হাসিনা কি বক্তৃতা দিত সেটা নিয়ে তেমন কেউ মাথায় ঘামাতো বলে মনে হয় না আমার। তো যাই হোক, গতবার তো উনি আলোড়ন তুলেছিলেন, এই সবচেয়ে সবার দৃষ্টি তার উপরে নিবদ্ধ ছিল, প্রফেসর ইউনূসের কথা বলছে। তো উনি তো সেদিন হয়তো সবাইকে পরিচয় করা দেবেন রাজনীতিবিদদেরকে, বা যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যে একটা কথাবার্তা হওয়ার কথা আছে, সেখানেও হয়তো রাজনীতিবিদরা উপস্থিত থাকবে না হলে আর কি, ওনারা কেন গেছেন এটা কিছুই পরিষ্কার হবে। ওনারা নিজেদের মধ্যে যে কোনো আলাপ করেছেন, প্রফেসর ইউনূস এবং এই ৬ রাজনীতিবিদ, ওনারা যে নিজেদের মধ্যে কোনো আলাপ করেছেন, এরকম কিছু আমরা দেখতে
পাচ্ছি না, বা এখন পর্যন্ত যে আমাদের অনুষ্ঠানটি যখন রেকর্ড হচ্ছে তখন পর্যন্ত এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। ওনারা কি শুধু দর্শক হিসেবে গেছেন? মানে যে এবং যে একটা মানে প্রহসন হইল ইয়েতে জেএফকে তে, যে ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীরা চলে গেলেন এবং রাজনীতিবিদরা বিপদের মুখে পড়লেন। তো এখানে তো ভিসার একটা অজুহাত দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এই এনারা তো মির্জা ফখরুল ইসলাম অনেক দেশ ভ্রমণ করেছেন, তসলিমা যারা বিদেশে আসা যাওয়া করেছেন, তো ওনারা তো ভিসা গিয়ে নিয়েছেন, দূতাবাস থেকে পেয়েছেন, ভিসা দেখেছেন। তো ওনারা তখন তারপরে ওনারা রাজি হলেন কেন? শেষ মুহূর্তে একমাত্র তসলিম যারা ছাড়া তো আর 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 কে, ওই জামাতের ভদ্রলোক তো উনি তো আমেরিকা থেকেই যোগ দেওয়ার কথা। ওনারা কি পার্ট অফ দ্য টিম নাকি অ্যাডিশনাল মেহমান হিসেবে গেছে? এটা পরিষ্কার করা উচিত বলব। আরো একটি প্রসঙ্গ এখানে কিছু বলা দরকার, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব, ওনারা বারবারই বলেন, মনে করিয়ে দেন, আমরা ভুলি না, কিন্তু তারপর ওনারা বারবার মনে করিয়ে দেন বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো উনি নাকি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন অন্য সময় নামে, একটা অত্যন্ত তুচ্ছ এবং যার ক্রেডিবিলিটি নিয়ে প্রচুর সংশয় রয়েছে এরকম একটি পত্রিকাকে উনি নাকি সাক্ষাৎকার দিয়েছেন। এবং সাক্ষাৎকারে উনি যে কথাবার্তাগুলো বলেছেন, যেমন জামাতকে উনি 30টা সিট দেবেন, আরো নানা রকম কথা বলেছেন, যেগুলো আসলে মানে বিএনপির স্ট্যান্ডের সাথে, মানে অফিসিয়াল বিএনপির স্ট্যান্ডের সাথে যায় না। বা বা এই মির্জা ফখরুল সাহেব যতটা যেভাবে কথা বলে বা যেসব কথা বলেছেন আগে, তার সাথে কিছু মিলে কিছু মিলে না, এরকম একটা সিচুয়েশন। ওনাদের চারবার বিএনপি মির্জা ফখরুল 4বার ওনারা ব্যাখ্যা দিয়েছে, এবং শেষ পর্যন্ত উনি প্রথমে অস্বীকার করলেন, তারপরে দলমনা করলেন, এটাও বলেছেন যে উনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে উনি চান ইলেকশনে আসেন, হ্যাঁ, নাহলে অন্তর্ভুক্তিমূলক মেকে বলা। তো তো উনি অস্বীকার করলেন। অস্বীকার করার পরে আবার এও বললেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইন্টারভিউ নেওয়া হয়, তাকে প্রিন্টেড ভার্সন ইন্টারভিউ, প্রিন্টেড ভার্সনের ইন্টারভিউতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে নেওয়া হয়। উনি কি আশঙ্কা করছিলেন কোন রকম অডিও বা ভিডিও এভিডেন্স রয়েছে এই অন্য সময় কর্তৃপক্ষের কাছে? এবং বিএনপি উনি তো আমেরিকাতে আছেন, বিএনপি অফিসিয়ালি কেন প্রতিবাদ করছে? ডাল মে কুছ কালা হ্যায় নাকি, মানে কি কারণে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না? এর মধ্যে আবার অন্য সময় তাদের এক প্রতিনিধির সাথে এই মির্জা ফখরুলের ছবি ছাপিয়ে দিয়েছে। এটা কেন ছাপালেন এই সময়? এটা স্পষ্টতই ওনারা যে সাক্ষাৎকার হয়েছে এটা বোঝানোর জন্য ছাপা। এখন অবশ্য এটা এআই কি ছবি কিনা এটা নিয়ে অবশ্য কোনো কথাবার্তা শোনা যাচ্ছে। তো যাই হোক, এটা এখানে শেষ হয়ে যাক, আমরা চাই এটা নিয়ে বিতর্ক আরো দীর্ঘায়িত হোক, এটা কারোই কাম্য নয়। কিন্তু রাজনীতিবিদদের আসলে আমার মনে হয় তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কোন ধরনের পত্রিকাকে ইন্টারভিউ দেবেন বা কথা বলবেন। হ্যাঁ, অনেক সময় তো এখন স্টিং অপারেশন হয়, হ্যাঁ, লুকায় অন্য ছদ্মবেশ নিয়ে এসে আপনার বাইট বা আপনার কনভারসেশন রেকর্ড করে ছাপা। এগুলো তো এখন অলমোস্ট মানে ডিফ্যাক্টো বৈধ। তারপরে একটু সাবধানে থাকতে হবে, কারণ স্পেশালি বিদেশি পত্রিকা। আমরা বিদেশি পত্রিকা দেখলে আমরা মানে পার্টিকুলারলি আমাদের রাজনীতিবিদরা খুব বেশি উচ্ছ্বসিত হয়ে যায়। আমাদের প্রধান উপদেষ্টাও আসলে উনি দিয়েছেন বা বাংলাদেশি দু একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু মূলত উনি বিদেশি সংবাদ মাধ্যমকেই সাক্ষাৎকার দিয়ে থাকেন। তবে অ্যাটলিস্ট উনি ক্রেডিবল যেগুলো আছে, যেসব সংবাদ মাধ্যম আছে তাদেরকে সাক্ষাৎকার দিয়ে। তো এটা আমরা চাই যে এটা আসলে ভুল প্রমাণিত হোক অন্য সময়, কিন্তু আমরা এই আনন্দবাজার এই টাইপের যারা এবং
ভারতীয় বিভিন্ন আসলে অনেক বড় পেপার বলে যারা দাবি করেন, তারাও কিন্তু বাংলাদেশের এগেনস্টে একটা মানে কনসেন্ট্রেটেড একটা ক্যাম্পেইন চালাচ্ছে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। সেক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের আরেকটু সচেতন হয়ে কথাবার্তা বলা উচিত, বা কোনো পত্রিকার সাথে সাক্ষাৎকার দেওয়া উচিত, ভারতীয় পত্রিকা বা যে কোনো বিদেশি পত্রিকা। বিদেশি সাংবাদিক দেখে খুব বিগলিত হয়ে যে মনের কথা বের করে দেওয়াটা ঠিক না। আর এখন অফ দ্য রেকর্ড বলে কিছু হয় না। আপনাদেরকে সম্মান করে বাংলাদেশের অনেক পত্রিকা সাংবাদিক অফ দ্য রেকর্ড কথা রাখে, বিদেশিরা এটা রাখবে না।